অগিন্নিমা, যাচ্ছ কোথায় গো? সিঁড়ি যে শেষ হতে চললো, আর দুপা বাড়ালে ডুবে মরবে যে। পেছন পেছন এত চেঁচাবি না মুখ পুরি, তোদের জন্য মরেও শান্তি নেই। যেখানেই যাই বিচ্যুত দলগুলোকে পাবই। দেখ তো, কাপড় কেচে জলটা কেমন নোংরা করেছিস। পুকুরের নোংরা জলে এতই যখন অসুচ, তাহলে বাড়িতে স্নান করলেই তো পারো গো। হ্যাঁ হ্যাঁ, তাই করব। আর এই পুকুরে পা নামাচ্ছি না বাপু। বৌমা, আমার জলের ঘটিটা এদিকে দিয়ে যাও তো, একটু শুদ্ধ জল ঘরে নিয়ে যাই। আসছি মা। আরে আরে আরে, বৌমা, ওদিকে কোথায় যাচ্ছ? জানো না ওদিকের ঘাটটা ভাঙা? কিন্তু মা তো ওদিকেই দাঁড়িয়ে আছে বৌদি। বৌমা, তুমি ওর সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করো না তো। আমার বাড়ি যেতে হবে, ঘটিটা দিয়ে যাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। ও মা, এ কি হলো? বৌমা যে জলে ডুবে গেল। অগিন্নিমা, তোমার বউ যে জলে ডুবলো গো। হায় 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 হায়, এ কি হলো রে? বউ যে জলে ডুবে গেল। এই এই, কে আছিস? এক্ষুনি এদিকে আয়, আমার বৌমা জলে ডুবে গেছে। আহারে, আমার বৌমাটা এত তাড়াতাড়ি আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। ওর বিয়ের গয়নাগুলো যে এখনো পড়ে আছে। এমন তরতাজা একটা প্রাণ চলে গেল। কি করে এই মনকে শান্ত করব বলো? আহ গিন্নি, এত বিলাপ করো না তো। জন্মালে মরতে হবেই, এটা নিয়তির বিধান। বউ কদিন আগে গেছে, এই আর। কিন্তু ওর যে এখনো সৎকার হয়নি, লাশটাও দেখতে পাইনি। খোঁজাখুঁজি তো আর কম করিনি গো। পুকুরে জাল ফেলা হলো, ডুবুরি আনা হলো, কিন্তু কোথাও বৌমাকে পেলাম না। ওগো, আমার বড্ড ভয় করছে গো। সৎকারের অভাবে বৌমার প্রাণ যদি শান্ত না হয়, যদি প্রতিশোধ নিতে চায়, এতগুলো গয়নার লোভ কে সামলাতে পারে বলো? সে ব্যবস্থা আমি করে রেখেছি গিন্নি। আগামী মঙ্গলবার বৌমার মৃত্যুর 4 দিন পূর্ণ হবে। তখন একটু যজ্ঞ করে পুকুর ধারে একটা সমাধি নির্মাণ করলে সাপ মোচন হয়ে যাবে। তা যা বলেছ, আমি যজ্ঞের আয়োজন করছি। তুমি তান্ত্রিক মশাইকে সংবাদটা দাও গিয়ে। তা দেব। আর হ্যাঁ, এ নিয়ে অমলকে কিছু লেখবার দরকার নেই। কটা দিন যাক, আমরা আরেকটা মেয়ে দেখি, শীতের শেষে ওকে জানিয়ে ঘটা করে দ্বিতীয় বিয়ের আয়োজনটা করব। তা তোমার যা ইচ্ছে হয় করো, তবে আমার একটা কথা বাপু, এবার কিন্তু দ্বিগুণ গয়না নিতে হবে। যজ্ঞ শেষ, এবার এই মঙ্গল প্রদীপটা জেলে দিয়ে এসো, এতে বৌমার আত্মা মুক্তি পাবে। দিন বাবা দিন, প্রদীপটা আমি দিয়ে আসছি। ওগো, ওগো, তুমি একা যেও না, আমিও সাথে আসছি। বেশ, তোমরা দুজনেই যাও। আর একটা কথা মনে রেখো, আজকের পর থেকে এই পুকুরের ধারে কখনো আগুন জ্বালাবে না। আগুন জ্বালিয়ে বৌমাকে মনে করেছ তো সর্বনাশ হয়েছে। না না, সে কখনো হবে না। সে পথ আমি বন্ধ করেই দিয়ে যাব। বেশ, যাও তবে। সে কি অলক্ষণে কাণ্ড গো! প্রদীপটা এভাবে নিভে গেল কেন? কি জানি গিন্নি, কিছুই তো বুঝতে পারছি না, ডুবেও গেছে দেখছি। বাবাকে এক্ষুনি বিষয়টা জানাতে হবে। না না না, ওনাকে জানিয়ে কাজ নেই। উনি শুনলে দোষ কাটানোর জন্য আবার প্রণামী দাবি করবেন। এত টাকা আমি দিতে পারবো না বাপু। বেশ, তাহলে থাকো তোমার টাকা নিয়ে, আমি গেলাম। এতগুলো গয়না পেয়েও তোমার শান্তি হলো না কো? এখনো টাকা টাকা করছো। আমগুলো খেতে খুব মজা, তাই না জয়া? হ্যাঁ রে, মুখুজ্জেদের বাগানের আমের স্বাদই আলাদা। জামগুলো দেখেছিস কেমন মিষ্টি? সেবার দুটো কুড়িয়ে পেয়েছিলাম। ও মা, হাতে নিতে না নিতেই দেখি বুড়িটা এসে হাজির, বলে কিনা জামগুলো দিয়ে দিতে। যা স্বভাব হয়েছে না ওই বুড়িটার। নতুন বউটাও এমন, গায়ে কাউকে দেখতে পারে না।
তবে আগের বউটা অনেক ভালো ছিল। শুনেছি খুব ভালো রাঁধতে পারতো, আর মানুষকে খাওয়াতেও মন খুলে। খাওয়ার কথা শুনে তো আমার জিভে জল চলে এসে গেল রে। ইস, কতদিন ভালো মন্দ কিছু খাই না। বেশ, তো চল না একদিন সবাই মিলে বনভোজন করি। বনভোজন করবি? তা রান্না করবি কোথায় রে? আর খাবি বা কোথায়? বারে, এত সুন্দর এই জায়গাটি থাকতে আর কোথায় করব? ঘাটটি একদম পাশেই, ওখান থেকেই জল নিয়ে আসা যাবে। আর হাঁস মুরগি, সেটা কোথা থেকে নিবি? সেটা আমার উপর ছেড়ে দে না। আমাদের খোঁয়ারে অনেক হাঁস মুরগি আছে, সেখান থেকে দুটো নিয়ে নিলেই হবে। বেশ, আমি তবে চাল ডাল নিব, অন্যরা বাকিগুলো জোগাড় করবি। অপু, অপু, এই দুপুরবেলায় কোথায় বসে আছিস বাছা? কতবার বললাম এই ঘাটটা ভালো নয়, ভালো নয়। মাকে ছাড়া আসবি নে, আবারও চলে এলি একা একা। একা কোথায় মাসিমা, আমরা তো আছি। আমরা আছি? তোরা কত বড় হয়েছিস রে? সাঁতার জানিস কেউ? আর জানলে কি হবে? এত তরতাজা একটা মানুষ চোখের সামনে ডুবে মরল, কেউ কিচ্ছুটি করতে পারলো নিকো। ওই মুখুজ্জে বাড়ির বউটার কথা বলছো? সে তো কবেকার ঘটনা, এখন সেরকম কিছু ঘটবে না। বললেই হলো, যদি অলক্ষণে কিছু ঘটে বসে। আয় বাবা, আর তোর এদিকে থাকার দরকার নেই। মাসিমা, বলছিলাম কি, আমরা সবাই মিলে বনভোজন করতে যাচ্ছি। তুমি অপুকে যদি আমাদের সাথে। কি? আমার বাছাই ঘাট পাড়ে বনভোজন করবে? এই খোলা চালাতে খাবে? না 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 না, তোরা যা ইচ্ছে কর বাপু, আমি আমার বাচ্চাকে দিচ্ছি নে। বেশ অপু, মাসিমা যখন মানা করছে তখন তোর আর আসার দরকার নেই। আমরা তিনজনেই না হয়। তোরা তিনজনে বনভোজন করবি? ওরে মুখ পুরি দাঁড়া, আমি এক্ষুনি তোর মাকে গিয়ে বলছি। বলো গিয়ে, মা আমায় আটকাবার কি? আমি ঠিক চাল ডাল নিয়ে চলে আসব। কি দোষী মেয়ে রে বাবা, গুরুজনদের মুখের ওপর কথা বলে। তোদের যা ইচ্ছে কর বাপু, আমার অপুকে তোদের সঙ্গে দিচ্ছি না। আয় বাছা, আয়। অপু, অপু, আরে আমরা এদিকে রে গাধা। সে কি, তোরা এখানে কেন? তোকে নিতে এলাম, বনভোজন করবি না তুই? না রে, মা দেবে না। আরে মাসিমা কিচ্ছু জানতে পারবেন না, তুই লুকিয়ে চল না। কে রে? কে এলো? কার সাথে কথা কইছিস অপু? কেউ না মা, কেউ আসেনি। তাহলে পড়ার শব্দ শুনতে পাচ্ছি না কেন? কতবার বলেছি না আস্তে আস্তে না পড়তে? দেখলি লুকিয়ে যাব কিভাবে? বের হতে গেলি মা ধরে ফেলবে। তুই চুপি চুপি পিছনের দরজা দিয়ে বের হয়ে যা, তোর কিছু নিতে হবে না। আমরা চাল ডাল সবই নিয়ে এসেছি, তুই কেবল বের হ। আচ্ছা দাঁড়া, দেখি বের হওয়া যায় কিনা। এসেছিস? চল, অন্যরা দিঘির ধারে অপেক্ষা করছে। তাই চল, মা দেখে ফেলবার আগেই কেটে পড়ি। দাঁড়া অপু, কোথায় যাওয়া হচ্ছে শুনি পড়াশুনো রেখে? মানে মা, ওরা সবাই বনভোজন করছে, তাই একটু। তাই বলে মায়ের চোখ ফাঁকি দিয়ে যাচ্ছিস কেন রে? আমি কি তোকে কোনো কিছুতে বাধা দিয়েছি? তুমি না সেদিন বললে ও বনভোজন করবে না, তাই আমরা তোমাকে বলতে সাহস পাইনি। ইস, সাহস পাইনি? যখন রাত দুপুরে বনে বাজারে ঘুরে বেড়াস তখন সাহস কোথা থেকে আসে পোড়ামুখী? তোরা দাঁড়া এখানে, আমি চাল ডাল সব এনে দিচ্ছি। সে কি রে, মাসিমা এত ভালো হলো কবে থেকে? আর চাল ডাল সব দিয়ে দিচ্ছে। সত্যি রে অপু, আমাদের বাবা মা যদি এভাবে বললেই রাজি হয়ে যেত, তাহলে আর চুরি করে এসব জোগাড় করতে হতো না। চুপ চুপ চুপ, ওই যে মাসিমা আসছে। এই নে, এর মধ্যে সবকিছু আছে। রান্না করতে পারবি তো তোরা? হ্যাঁ পারবো, আমি তো বাড়িতে রোজ রান্না করি, ওসব আমার এক হাতের কাজ। বেশ, তবে আমি আজ খেতে যাব, আমার জন্য খাবার রাখিস কিন্তু। ঠিক আছে মাসিমা, তুমি দুপুর গড়ালেই চলে আসবে, তখন আমাদের রান্নার কাজও শেষ হয়ে যাবে। যা তবে, সকাল তো ফুরিয়ে এসেছে, কাজ শুরু করে দে গিয়ে। না, খোলা হাওয়ায় ছোলাটা আর ধরানো গেল না, ধোঁয়ায় নাক মুখ বন্ধ হয়ে আসছে।
বলি একটু কেরোসিন দিয়ে দাও না, তাহলেই তো আগুন ধরে যায়। ঠিক কথাই বলেছিস গোপী, কেরোসিনের বোতলটাও তো নিয়ে এসেছিলাম, দে তো একটু দেখি। এই তো আগুন জ্বলে উঠেছে। নাও দিদি, আর দেরি করো না, ভাতের হাঁড়িটা চাপিয়ে দাও। না না, আগে ডাল তরকারি রান্না করে তারপর ভাত চড়াবো। মাংসটা এখানে দে তো জয়া। এই নাও, একেবারে ধুয়ে রেখেছি। মশলাগুলো কোথায় রাখলি অপু? একেবারে নুন হলুদ মাখিয়ে বসিয়ে দি। সে কি কথা গো, এভাবে তো রান্না করতে শুনিনি কখনো। তাই তো, কেবল নুন হলুদ দিয়ে রান্না করে আবার কোনো খাবার হয় নাকি? মা তো দেখলাম কত সুন্দর করে রান্না করে। আমি কি আর মায়েদের মতো এত রান্না পারি? আমাদের কোনোভাবে খেতে পারলেই হলো। মা বলেছিলেন মুখুজ্জে বাড়ির বউটা নাকি খুব চমৎকার রান্না করতে পারতেন। ইস, বউটা যদি এতদিন বেঁচে থাকতো তাহলে নিশ্চিত এ সময় ঘাটে কাপড় কাচতে আসতো, আর আমাদের বনভোজনের রান্নাটাও করে দিয়ে যেত। এই রে, বলতে না বলতেই ঘাটে খেয়ে চলে এলো। এখন মুখুজ্জে গিন্নিকে বলে দিলেই কাজ হয়েছে। আমি ওদিকে চাই ফেলে এসেছি কটা মাছ ধরবো বলে, এভাবে জল নাড়ালে একটা মাছও যে থাকবে না। ওমা, এই যে দেখছি নতুন বউ, একে আগে তো কখনো দেখিনি। তাই তো, এই কন্যাকে আগে তো কোনোদিনও গায়ে দেখিনি। ওগো, ওগো শুনছো? তুমি কোন বাড়ির বউ গো? আমাকে বলছো? হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে আগে কখনো তো এধারে দেখিনি। কার বাড়িতে থাকো? মুখুজ্জে বাড়িতে। মুখুজ্জে বাড়িতে? কই, কখনো তো তোমাকে দেখিনি। দেখবে কি করে? আমি যে তোমাদের সামনে কখনো আসিনি, কিন্তু তোমাদের আমি প্রতিদিন দেখি। তা কি রান্না করছো তোমরা? আমরা হাঁস মুরগি রান্না করছি, কিন্তু কিভাবে রান্না করতে হয় তা জানি না। আহারে, এতটুকুন ছেলেমেয়েগুলো বনভোজনে এসে খাবার নষ্ট করছে। আমি তোমাদের রান্না করে দিলে তোমরা খাবে তো? কেন নয়, তুমি দিলে তো আরো ভালো হবে। হ্যাঁ গো, আমাদের কষ্টটাও কমে যাবে। বেশ, আমি আসছি তবে। না, কেউ নেই। চটপট রান্নাটা এবার সেরে ফেলি। এই রে, এত কষ্ট করে ছোলাটা ধরালাম, আবার দেখছি নিভে গেছে। এদিকে বৃষ্টিতে ভিজে কাঠগুলোও চুপসে গেছে। সে নিয়ে চিন্তা নেই, আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি। সে কি গো, তোমার মুখ থেকে দেখছি আগুনও বের হয়। ও কিছু নয় গো খোকা, আমি টুকটাক জাদু জানি, তাই কাজে লাগিয়েছি। ও এই কথা, আমার দাদা মশাইও জাদু জানেন, তিনি ডিম থেকে পায়রার বাচ্চা ফোটাতে পারেন। ওসব আমার জন্য ছেলে খেলা। এর চেয়ে ঢের বড় বড় কাজ আমি বাঁ হাতেই করে ফেলতে পারি। তাই নাকি? তাহলে দেখাও দেখি একটা। কি দেখতে চাও বলো? আমাদের মাছ ভাজি খেতে ইচ্ছে করছে। তুমি কি জাদু দিয়ে মাছ ভাজি তৈরি করতে পারবে? কেন নয়, যাও এক্ষুনি গিয়ে পুকুর পাড়ে দেখে এসো, তোমাদের জন্য মাছ ভাজি তৈরি হয়ে আছে। সত্যি বলছো নাকি মিথ্যে বলে আমাদের শুধু শুধু হয়রানি করাবে? মিথ্যে না গো, সত্যি বলছি। আমার কথা বিশ্বাস না হলে গিয়েই দেখে আসো। চল তবে দেখে আসি সত্যি সত্যি মাছ ভাজা আছে কিনা। চল চল। আরে আরে আরে, এই যে দেখছি সত্যিই মাছ ভাজা। তাই তো দেখছি রে, বউটা দেখছি সত্যিই জাদু জানে। জাদুর মাছ খেতে কেমন হবে কে জানে। তোর খুঁতখুঁতে স্বভাবটা আর গেল না মালা, মাছ ভাজা যে পেয়েছি এই ঢের। অপু, অপু, কোথায় গেলি তোরা? ওই যে মা চলে এসেছে। ওমা, এদিকে আমি। জলের ধারে কি করছিস হতভাগা? উঠে আয়, উঠে আয় বলছি। গিয়েছিলাম মাছ ভাজি আনতে। ওমা, বউটা গেল কোথায়? তাই তো রে, একটু আগেই তো রান্না করতে দেখে গেলাম। কোথায় বউ? কার কথা বলছিস? এখানে তো কাউকে দেখতে পেলাম না। ওই বাড়ির একটা বউ এসে রান্না করে দিয়ে গেল গো। ও মা, এর মধ্যে সব রান্নাও হয়ে গেল। তাই তো দেখছি। আমার খুব খিদে পেয়েছে আবার, তোরা খেতে দে তো বাছা আমায়। হ্যাঁ হ্যাঁ, বসো, রান্না যেহেতু শেষ খেয়ে ফেলি সবাই। কেমন হয়েছে খেতে কাকিমা? ভালো হয়েছে। তা রান্নাটা করেছে কে? ওই বউটাই সব রান্না করলো।
খেতে মায়াবতীর হাতের রান্নার মতোই তো লাগছে, একেবারে সেই স্বাদ। 20 বছর পরও মুখে লেগে আছে। তোরা চিনবি না, মুখুজ্জে বাড়ির বড় বউ এই পুকুরের জলে যে মারা গিয়েছিল তার কথাই বলছি। আর এখানেই তার সমাধি তৈরি হয়েছিল। সেও তোদের জন্মের আগের ইতিহাস। আমার তখন বিয়ে হয়েছে কেবল। ও আচ্ছা, এ সেই মায়াবতী যে এই পুকুরে ডুবে মারা গিয়েছিল। আবার রান্নার স্বাদও এক। এই মেয়েটি সেই নয় তো? কি রে অপু, বিড়বিড় করে কি বলছিস? না মা, ও কিছু নয়। কি রে অপু, শুয়ে পড়লি যে? খাবি না রাতে? না মা, খেতে ইচ্ছে করছে না। দুপুরবেলায় যা খেয়েছি পেট ভরে আছে। দুপুরে তো কিছুই খেলি না বাছা। আচ্ছা তোর কি হয়েছে বলতো? তখন থেকে দেখছি মনমরা হয়ে বসে আছিস আর কি সব ভাবছিস। তেমন কিছু না মা। আচ্ছা, ওই বউটা যখন জলে ডুবেছিল তখন কি তুমি ছিলে সেখানে? মায়াবতীর কথা বলছিস? হ্যাঁ রে, আমি তো ঘাটেই ছিলাম। চোখের সামনে বউটা ডুবে গেল, কিচ্ছু করতে পারিনি। গিন্নিমা ওর পাশেই ছিল, এক হাত কাছেই। জলজ্যান্ত একটা মানুষ এভাবে ডুববে কেন? উনি কি সাঁতার জানতেন না? তা জানতো, কিন্তু তুই এত কিছু জিজ্ঞেস করছিস কেন বাছা? কি হয়েছেটা কি তোর? কিছু না মা, এমনি জিজ্ঞেস করলাম। অনেক হয়েছে, নে এবার খেতে আয়, ভাত ঠান্ডা হয়ে যাবে। না, আমি আর ঘুমাতে পারছি না। সারাক্ষণ একটা চিন্তাই মাথায় আসছে। আজকে যে এসেছিল সে কে? আমি পুরোপুরি নিশ্চিত ঘাটে দেখা সেই বউটি মায়াবতী। ও জল থেকে উঠে এসে আমাদের রেঁধে দিয়ে গেছে। আমার মন বলছে ও এই পুকুর ঘাটের কোথাও বাস করে। ওই তো সেই বউটি। আমি আগেই ভেবেছিলাম এখন এলে ওকে পাওয়া যাবে। সে কি, তুমি এখানে? আমি তোমার খোঁজে এসেছি। তুমি তো ওই জলে ডোবা বউটি। হ্যাঁ, আমি ওর আত্মা। কিন্তু তুমি কি করে জানলে? আমি দুপুর থেকে তাই ভেবেছিলাম। আমি তোমার কাছে একটা কথা জানতে এসেছি। এত অল্প জলে কিভাবে ডুবলে তুমি? আর তুমি তো সাঁতারও জানতে শুনেছি। আমি ডুবে মরিনি, আমাকে ডুবিয়ে মারা হয়েছিল। ডুবিয়ে মারা হয়েছিল? হ্যাঁ, আমি পুকুরের যে জায়গাটায় ডুবেছিলাম সেখানে ঘাটটা ভাঙা ছিল। আর সেই ভাঙা অংশটাতে আগে থেকেই মাছের জাল বিছিয়ে দেওয়া হয়। ফলে আমি সেখানে পা দিতেই তলিয়ে যেতে থাকি। আমার পায়ে জাল আটকে যাওয়ায় সাঁতারও দিতে পারিনি। সে কি কথা? কে করেছিল এই কাজ? কি আর করবে, আমার শ্বশুর আর শাশুড়ি মা। কিন্তু ওনারা শুধু শুধু তোমাকে মারতে যাবেন কেন? তোমাদের সাথে ওনাদের কোনো শত্রুতা ছিল? আমার বিয়ের সময় বাবার বাড়ি থেকে অনেক টাকা পয়সা আর গয়না দেয়। ওনাদের সেগুলোর প্রতি লোভ ছিল, তাই আমাকে মেরে আমার সব সম্পত্তি ওনারা লুকিয়ে ফেলে। সেই গয়নাগুলোর জন্য আমার এখনো মুক্তি হয়নি জানো। এগুলোর জন্যই আমার আত্মা এই পুকুরের জলেই রয়ে গেছে। গহনাগুলো ফিরিয়ে দিলে তোমার আত্মার মুক্তি হবে? হ্যাঁ অপু, তুমি কি পারবে গয়নাগুলো আমায় ফিরিয়ে দিতে? গহনাগুলো কোথায় লুকানো আছে তা তো আমি জানি না। কি করে ওগুলো তোমায় ফিরিয়ে দেবো বলো? আমি জানি সেগুলো কোথায় আছে। তোমাকে বলে দিলে সেখান থেকে উদ্ধার করে আনতে পারবে। তারপর পুকুরের জলে ফেলে দিলেই আমি এই জীবন থেকে মুক্তি পাবো। বেশ, বলো তাহলে কোথায় আছে তোমার সেই গহনা? মুখুজ্জে বাড়ির আমবাগানের মাঝখানে একটা ভাঙা ঘর আছে। সেই ঘরের ভিতরে একটা অশ্বত্থ গাছ আছে। তার নিচেই পোঁতা আছে আমার গহনার বাক্স। বেশ, আমি এক্ষুনি সেখান থেকে তোমার গহনা নিয়ে আসছি। এই সেই অশ্বত্থ গাছ। এর নিচে খুঁড়লেই মায়াবতীর গহনা পাওয়া যাবে। যাই, আর সময় নষ্ট না করে জায়গাটি ঘুরতে শুরু করি। এই তো সেই গহনার বাক্স। এটাই মায়াবতী এতদিন খুঁজছিল। যাই,
এবার এটা পুকুরের মধ্যে ফেলে দিয়ে আসি, তাহলেই মায়াবতীর আত্মা মুক্তি পাবে। ওগো, আমি যে এটা মানতে পারছি না গো। কে করলো এই অনাসৃষ্টি কাণ্ড? কে আমার সব গহনা নিয়ে গেল? আমি আগেই বলেছিলাম গিন্নি, গহনাগুলো ঘরে রাখো, তখন আমার কথা শুনলে এমন হতো না। বাড়ি ঘরে ডাকাত পড়ে দেখে আমি এই বুদ্ধি এঁটেছিলাম। আমি কি জানতাম নাকি ডাকাত এত কিছু যে চিনে ফেলেছে? এখন আর আফসোস করে কি হবে বলো? যেভাবে এগুলো পেয়েছি সেভাবেই চলে গেছে। ও মুখুজ্জে মশাই, আপনি এখানে? আর ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি আর সর্বনাশ হবে? আমার যে সব লুট করে নিয়ে গেল রে গোপী। তোমার গহনার কথা রাখো, বাড়িতে পুলিশ এসেছে। পুলিশ? সে কি কেন? সে কি কথা? তোমরা কি কেউ ছিলে না নাকি জানো না? আজ সকালে তোমাদের বড় বউয়ের মরা দেহ পুকুরের জলে ভেসে উঠেছে। 20 বছর পর মায়াবতীর মরা দেহ ভেসে উঠল? সে কি বলছিস? শুধু কি তাই, ওনার শরীরে মাছের জাল ছড়ানো ছিল। তা দেখে সবাই নিবারণ মাঝিকে সন্দেহ করছে এটা নাকি নিবারণ মাঝির জাল ছিল। পুলিশও মাঝিকে ধরে থানায় নিয়ে গেছে। সে কি? পুলিশ নিবারণকে ধরে ফেলেছে? ওগো ওগো, এখন আমাদের কি হবে গো? ওরা যে সব কিছু জেনে ফেলবে। যা হওয়ার তা হয়ে গেছে গিন্নিমা। নিবারণ সব স্বীকার করে দিয়েছে। ওই জাল যে আপনারা তাকে দিয়ে পুকুর ঘাটে ফাঁদ পাতিয়ে রেখেছিলেন, তা এখন গায়ের সবাই জানে। কি? সবাই জেনে গেছে? ওগো, এ কি অলক্ষণে কাণ্ড হলো গো! এত সাবধানে যে কাজ করেছিলাম, এত বছর পর কিভাবে তা বের হলো? কে করলো এত বড় সর্বনাশ? এখন আর কেঁদে লাভ হবে না গিন্নিমা। তুমি না বলতে সত্য কোনোদিন চাপা থাকে না। এখন হাতে নাতে তার প্রমাণ পেলে তো।